সূর্যটা মাথার ওপর থেকে সরে গেছে ঘন্টাখানেক আগেই, অথচ সাদমানের আধা ঘন্টা অপেক্ষা পেরিয়ে সেটা 1 ঘন্টা সারিতে গিয়ে ঠেকেছে। সাদমান এখন ভাবনায় মশগুল। কি হচ্ছে ভেতরে? কি করছে তারা? রজনী যখন অফার করেছিল ভেতরে যাওয়ার, তখন যে কেন গেল না সাদমান, তার জন্য নিজেকে বকতে ছাড়ল না। ভেতরে গেলে এত অপেক্ষা করতে হতো না। সাদমান রজনীকে ফোন করলো, বাজছে কিন্তু রিসিভ হচ্ছে না। রাগ হলো সাদমানের। ফোনটা কেন ধরবে না? ইচ্ছে করলো ফোনটা ছুঁড়ে ফেলে দিতে। অধৈর্য হয়ে গাড়ি থেকে নামতে নিলেই দেখে রজনী আসছে, মুখে লেগে আছে হাসি। সাদমানের গাটা জ্বালা করলো এই হাসি দেখে। অপেক্ষায় রেখে হাসি সহ্য হলো না। রজনী এগিয়ে আসলো, গাড়িতে বসে বলল, সরি সাদমান, বুঝতে পারিনি এতটা দেরি হয়ে যাবে। সাদমান গাড়ি স্টার্ট দিল কোনো কথা না বলেই। রজনী তাকালো সাদমানের মুখের দিকে। শক্ত হয়ে আছে মুখ। রেগে আছে নিশ্চয়। রেগে আছেন সাদমান? সত্যি বুঝতে পারিনি। ফোনটাও সাইলেন্ট করা ছিল। ও আসতেই দিতে চাচ্ছিল না। বুঝিয়ে শুনিয়ে তারপর আসতে হলো। অনেকদিন দেখেনি তো সেই জন্য। সেই জন্য কি এত সময় ওকে দিতে হবে? ও কি বাচ্চা? দামড়া একটা মানুষ, জ্ঞান বুদ্ধি নেই, এমনি এমনি বড় হয়েছে। রেগে বলল সাদমান। রজনী হকচকিয়ে গেল। ওর তেমন বয়স হয়নি, রেগে কথা বলছেন কেন? ওর জন্যই তো আমার এখানে আসা। সাদমান দাঁতে দাঁত চেপে বলল, কোলে নিয়ে রাখতেন? হ্যাঁ, নিয়েছিলাম তো, গুলুমুলু একটা, আসতেই ইচ্ছে করছিল না। থেকে আসতেন তাহলে রাতটা, আমি চলে যেতাম একাই। বলেছিল থাকতে, থাকেনি কিন্তু। কেমন দেখায় না রাতটা থাকাটা? কেমন দেখাবে? ভালোই দেখাবে, থাকতেন। উফ, আপনি এমন রেগে কথা কেন বলছেন? খুব কি ওয়েট করিয়েছি? সরি বললাম তো। সাদমান চুপ রইল। রাগে মাথা ফেটে যাচ্ছে। তাকে পাত্তা না দিয়ে অথচ ওমরের বাসা অব্দি চলে আসে। রজনী সাইড ব্যাগ থেকে ফোনটা বের করে গ্যালারিতে ঢুকে পিকটা বের করে সাদমানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, দেখুন, আমাদেরকে মানিয়েছে না? সাদমান ঘুরলো। ভেবেছিল ওমর আর তার ছবি দেখিয়ে বলছে, তাই রাগ নিয়ে কিছু বলার জন্য মুখ খুলতে গিয়েও কিছুই বলতে পারলো না। রজনীর পাশে লাল টুকটুকে একটা পরী রজনীকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। কে এটা? উষা, ডক্টর ওমরের মেয়ে। ওর বার্থডে ছিল আজ। সাদমান সহসায় জিজ্ঞাসা করে বসলো, ওর আম্মা বেঁচে আছে তো? মুভি গল্পে সাদমান দেখেছে বাচ্চার মা বেঁচে থাকে না, পরে ওই বাচ্চার বাবার সাথে বিয়ে হয়ে যায় বাচ্চার সাথে অতিরিক্ত মেশা কোনো মহিলা। রজনী ভুরু কুচকালো সাদমানের কথায়। অবশ্যই আছে বেঁচে ওর মা, এই দেখুন ওর মায়ের ছবি। রজনী গ্যালারি থেকে রজনী আর লিমার পিক বের করে দেখায়। সাদমান দেখে ছবিটা। অশান্ত মনটা শান্তি মেলে। কি সব হাবিজাবি ভাবছিল। নিজের মেন্টালিটিকে গাড়ির নিচে ফেলে চাপা দিয়ে পিষে ফেলতে ইচ্ছে করলো। সাদমান গাড়িটা নিয়ে সোজা একটা নদীর ধারে আসলো। রজনী হঠাৎ গাড়িটা এখানে থামাতে দেখে অবাক হয়ে বলল, গাড়িটাই এখানে থামালেন কেন? সাদমান গাড়ি থেকে নামতে নামতে বলল, আগে নামুন তো গাড়ি থেকে। আপনি অজান্তেই আমার মন মেজাজ দুটোই শান্ত করে দিয়েছেন। তাই আমার এখন ঘুরতে ইচ্ছে করছে এই নদীর তীরে বসবো কিছুক্ষণ, গোধূলির বিকেল দেখবো, শীতল বাতাস গায়ে মাখবো, নদীর জলে পা ভেজাবো, আর নৌকা বেয়ে মাঝি হব আপনার। আসুন। সাদমান হাত বাড়িয়ে দিল। রজনী হাতটা ধরে গাড়ি থেকে নামলো। সাদমান রজনীকে নিয়ে নদীর তীরে আসলো। শুকনো বালুতে বসে রজনীকেও বসতে বলল। রজনীও বসলো। এই জায়গাটার কাছে মানুষের আনাগোনা কম। কিছুটা দূরে আছে মানুষ। তীরে সারি সারি করে নৌকা বাঁধা। রোদ নেমে গিয়ে শীতল বাতাস। পরিবেশটা দারুণ। রজনীর মনে পড়ল বছর কয়েক আগের কথা। নওফিলের সাথেও সে এসেছিল এমন এক নদীর তীরে। সেদিন বৃষ্টি ছিল। বৃষ্টির শব্দে মুখরিত হয়েছিল চারিপাশ। নদীর পানির ওপর টিপ টিপ করে বৃষ্টির পানি পড়ছিল। নদীর তীরে বসে ভিজছিল নওফিল আর রজনী। প্রিয় পুরুষের সাথে বৃষ্টি বিলাস। আহা, আজ সবই স্মৃতি। মানুষ মানুষকে দেওয়া অঙ্গীকার প্রতিশ্রুতি সব ভুলে যায়, অথচ মানুষটিকে ভোলা যায় না কখনো। আচ্ছা, নওফিল বুঝি ভালোই আছে?
তার স্ত্রী সন্তানকে নিয়ে, তাই না? লাইফে নিশ্চয়ই কোনো অপূর্ণতা তার এখন আর নেই, তাই না? আহারে জীবন, দুঃখ বলতে যদি কিছু নাই থাকতো জীবনে, তাহলে কতই না ভালো হতো। শরীরে ভেজা অনুভূত হতেই রজনীর ধ্যান ভাঙল। বৃষ্টির ফোঁটা পড়ছে। কই, আকাশ দেখে মনে হয়নি বৃষ্টি আসবে। আকাশ কি বুঝে গেছে রজনীর মন খারাপ? তার এই বৃষ্টিটাকেই মিস করছিল। আর আকস্মিক আজও বৃষ্টি নামছে। মুহূর্তেই আকাশটা কেমন যেন কালো হয়ে গেল। সবাই দৌড়াদৌড়ি করে ছাউনির তলে যাচ্ছে। সাদমান বৃষ্টি দেখে রজনীর হাতটা টেনে ধরলো বৃষ্টি থেকে বাঁচার জন্য। রজনী তাকালো সেই হাতের দিকে, কিছুক্ষণ নিষ্পলক চেয়ে থাকলো, থেকে বলল, ভিজতে চাই আজ বৃষ্টিতে। আই লাভ রেইন, প্লিজ। সাদমান হাত ছেড়ে দিল, বসে পড়ল ফের বালিতে। বৃষ্টির পানিতে ভিজে গেল দুটি দেহ। রজনী ফিল করছে এই বৃষ্টিটাকে, আর সাদমান তাকিয়ে দেখছে তার বৃষ্টি বিলাসী প্রিয়তমাকে। সাদমানের বুকের ভেতর কেমন যেন ঢিপ ঢিপ করে আওয়াজ হচ্ছে। কিন্তু কেন? রজনীকে দেখে? হ্যাঁ, তাকে দেখেই। বৃষ্টির ফোঁটা মুখে পড়ায় কেমন যেন ঘন ঘন পলক ফেলছে। গোলাপি ঠোঁট জোড়া কাঁপছে। সাদমানের কেমন যেন ঘোর লেগে আসছে। ওই গোলাপি ঠোঁট জোড়া ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। হাতটাও বাড়ালো। হঠাৎ বিদ্যুৎ চমকে ওঠায় নিজের হুঁশে ফিরল সাদমান। একটু আগে করা ভাবনায় ভীষণ লজ্জিত হলো। এইদিকে ঠান্ডা বাতাসের তীব্রতাও বেড়ে গেল। শীত শীত লাগছে। সাদমান সয়ে নিচ্ছে সেই ঠান্ডা একমাত্র রজনীর জন্য। চারিদিকে আধার ঘনিয়ে আসতেই রজনীর মনে হলো এখন বাসায় ফেরা উচিত। সেজন্য সাদমানের দিকে তাকিয়ে বলল, বাসায় ফেরা যাক এখন তাহলে। হুম। সাদমান বসা থেকে উঠে দাঁড়ালো। পা বাড়াতেই রজনীর হাত মুঠোয় নিল। সাদমান তাকালো সেই হাতের দিকে। রজনীর দৃষ্টির সামনে সাদমানের শরীরে উত্তেজনা কাজ করছে, এক আকাশ সম ভালো লাগার উত্তেজনা। রজনী নিজে থেকে তার হাতটা ধরেছে। সাদমানের চিৎকার করে বলতে ইচ্ছে করছে, শোনো পৃথিবী, দেখো আমার ভালোবাসা আমার হাত ধরেছে, কিন্তু পারছে না, চেপে রাখলো হৃদয়ে। গাড়ির কাছে আসতেই রজনী হাত ছেড়ে দেয়। গাড়িতে উঠে বসে। সাদমান বাড়ির দিকে রওনা হয়। নিজের রুমে শরীরে চাদর জড়িয়ে সাফায়েতের কোলে পা দিয়ে সোফায় বসে আছে রুয়াদ। শীতে আর টিকতে না পেরে আলমারি থেকে চাদরটা বের করে জড়িয়ে নিয়েছে। সাফায়েত ল্যাপটপে কাজ করছে। সামনেই টেবিলে 2 কাপ মগ ভর্তি কফি, যেটা একটু আগে রুয়াদ বানিয়ে নিয়ে এসেছে। সাফায়েতকে এত গভীরভাবে কাজে মনোযোগী থাকতে দেখে রুয়াতের ভালো লাগলো না। সেজন্যই সাফায়েতের কোলে পা দিয়ে নাড়াচাড়া করতে লাগলো। সাফায়েত গম্ভীর কণ্ঠে বলল, আহ, বিরক্ত করো না রুয়াত, ইম্পর্টেন্ট কাজ করছি। রুয়াত কফির মগ নিয়ে চুমুক বসিয়ে বলে, কি ইম্পর্টেন্ট কাজ? আমাকেও বলেন। ভার্সিটির। তোমাদের না সামনে ইয়ার চেঞ্জ পরীক্ষা? পড়তে বসো না কেন? রুয়াত কান দিল না সেই কথায়। আজকের ওয়েদারটা জোস, তাই না? হ্যাঁ, তার জন্য তো। শীতে আজ গোসল করনি খচ্চর। রুয়াত সাফায়েতের বাহুতে ধাক্কা দিল। এই শীত দেখছেন না? আমি গোসল করে আমার শরীরটাকে কষ্ট দিতে যাব কেন? হ্যাঁ, আহামরি শীত না, চাইলেই রাজি হলে পারতে গোসল করতে একসঙ্গে। ইউ নো হোয়াট আই মিন। ভুরু নাচিয়ে বলল সাফায়েত। রুয়াত গরম কফি মগ দেখিয়ে বলল, এটা ঢেলে দিব বুকের ওপরে, তখন ঝলসে যাবে বুকটা, ভালো লাগবে? সাফায়েত মাথা এলিয়ে টেনে একটা শ্বাস ছেড়ে বলে, তুমি ভালোবেসে যা দিবা আমি সাদরে তা গ্রহণ করে নেব মিসেস নোয়াস। রুয়াত এগিয়ে আসলো। সাফায়েতের শার্টের বোতামটা খুলে মগটা চেপে ধরলো। সাফায়েত মুচকি হেসে তাকিয়ে রইল রুয়াতের চোখের দিকে। রুয়াত সাফায়েতকে নিশ্চুপ থাকতে দেখে কফির মগ সরিয়ে নিয়ে আসলো। কিন্তু সাফায়েত সময় নিল না রুয়াতকে টেনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিতে। আকস্মিক এমন হওয়ায় গরম কফির মগ হাত থেকে ফ্লোরে পড়ে গেল। মিনিট 5 পর সাফায়েত ছেড়ে দিল। এটা কি ছিল? সাফায়েত নিজের বুকের দিকে তাকিয়ে বলে, ভিটামিন সি নিলাম, ঘাটতি ছিল দেহে, সেই জন্য। ঠান্ডা হওয়ার পরেই মুখটা চেপে ধরেছি, তাই আবার বললেন না সত্যি সত্যি বুকটা ঝলসে দিয়েছি। সাফায়েত হাসলো। পুনরায় ল্যাপটপটা কোলে নিয়ে বলল, পড়তে বসো, প্রস্তুতি নাও এক্সামের।
বৃষ্টি শেষ হয়েছে রাত 11টার দিকে। বৃষ্টি থামার পরই ক্লাব থেকে বাসায় এসেছে রোহান। রাতের রান্নাটা বুয়া করে যায়নি, বিরক্তি অনুভব হচ্ছে তার জন্য। রান্নাঘরে আসলো, 3 প্যাকেট নুডলস থাকায় চটপট সেটা রান্না করলো। প্লেটে পরিবেশন করে রুমে এসে বসতেই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। রোহান প্লেটটা টেবিলের উপরে রেখে ফোনটা বের করে দেখে নীতির ফোন। ফোন রিসিভ করলো না রোহান, সাইডে রেখে দিল। ফোনটা কেটে যেতেই আবারও বেজে উঠল। পরপর 3বার এমন হলো। 4বারের মাথায় রোহান রিসিভ করলো, ধমকের স্বরেই বলল, হোয়াটস রং উইথ ইউ নীতি, এত ফোন কেন দিচ্ছিস? নীতি ভয় পেয়ে গেল আকস্মিক এমন ধমকে। একটু আপনার গলা শুনতে ইচ্ছে করছিল, সেজন্যই ফোন দিয়েছি, তাই বলে এইভাবে রাগ করবেন? শুনেছিস গলার আওয়াজ? এখন রাখি, ঘুমিয়ে পড়। রোহান কেটে দিল ফোন। নীতির সাথে রুড আচরণই করতে হবে এখন থেকে, তা না হলে নীতি আরো বাড়বে। রোহান আর চাই না এই সব। নীতির এইসবকে প্রশ্রয় দিলে নেহাল ভাববে রোয়াতকে না পাওয়ায় তার বোনের কাছে ফিরে এসেছে সে। নীতি ফোনের স্ক্রিনে নিষ্পলক চেয়ে রইল। লোকটা কবে বুঝবে তার মন? আর কত অপেক্ষা করাবে সে? কবে তার অপেক্ষার ফল মিষ্টি হবে? কেটে গেছে আরো একটা সপ্তাহ। আজ নাইমুর এসেছে তার মাকে নিয়ে সাফায়েতদের বাসায় বিয়ে নিয়ে কথা বলতে। রজনী চলে গিয়েছিল তার নিজ বাসায় তার পরের দিন সকালেই। রোয়াত সানজিদাকে সাজিয়ে নিয়ে এসেছে, পরনে মিষ্টি কালারের শাড়ি, মাথায় ঘোমটা, নতুন বউ লাগছে। নাইমুরের চোখ সরাতেই পারল না যেন সানজিদার থেকে। সাফায়েতের মা শারমিন বেগম আর নাইমুরের মা নূর জাহান কথা বলছেন বিয়ের ডেট নিয়ে। পাশেই সাফায়েত বসে ফোন স্ক্রল করছে। রুয়াত রান্নাঘরে গেল জগে পানি আনতে, সেটা দেখে সাফায়েতও পেছনে পেছনে গেল। রুয়াত পানি নিয়ে পেছনে ঘুরতেই দেখে সাফায়েত বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। সকাল থেকে মেয়েটা খেটেই যাচ্ছে, রান্না বান্না থেকে শুরু করে ঘর গোছানো, সানজিদাকে সাজানো, এভরিথিং। আপনি এখানে কেন? যান, গিয়ে বসুন, কিছু লাগলে বলুন, এনে দিচ্ছি। সাফায়েত এগিয়ে আসলো, মিহি কণ্ঠে বলল, তোমাকে দরকার। কথাটা বলেই রুয়াতের থেকে জগটা হাতে নিয়ে নিয়ে হাঁটা ধরলো। চুপচাপ বসে থাকবা, সকাল থেকে অনেক কাজ করেছো, খাবার সার্ভ করা সেটা আমি আর আম্মু পারবো। সোফার কাছে এসে সোফায় বসতে বলে হাতটা ছেড়ে দিল। রুয়াত বসলো সোফায়। সাফায়েত গ্লাসে পানি ঢেলে সোফায় বসলো। নূরজাহান জানান অতি শীঘ্রই সানজিদাকে তার বাড়িতে নিয়ে যেতে চান। শারমিন বেগম আপত্তি জানালেন না তা নিয়ে। দুই পরিবারের সম্মতিতেই বিয়ের ডেট ফিক্সড হলো সামনের সপ্তাহে। খুব বেশি আয়োজন হবে না, মিডিয়াম পরিসরে বিয়েটা হবে। দুপুর হতেই শারমিন বেগম রোয়াতকে বলল টেবিলে খাবার সাজাতে। রোয়াত জি বলে উঠতে নিলে সাফায়েত বাধা দিয়ে বলে, রোয়াত বসুক আম্মু, খাবার সার্ভ তো আমি করে দিচ্ছি। রোয়াত উঠে দাঁড়ালো, আপনাকে করতে হবে না, আমি পারবো। সাফায়েত পাত্তা দিল না সেই কথায়। আগে আগে হাঁটা শুরু করে দিয়ে টেবিলের কাছে এসে খাবার সার্ভ করতে লাগলো। পেছনে পেছনে রুয়াতও আসলো, তবে সাফায়েত তার বাধা শুনল না। উপায়ন্তর না পেয়ে রুয়াত সাফায়েতের হাতে হাতে সাজাতে লাগলো টেবিল। নূরজাহান সেটা দেখে মুচকি হাসলো, বলল, বাহ, সাফায়েত তো ভারী বউ পাগল, ভালোই, সংসারে ঝগড়া হবে না। শারমিন বেগম প্রত্যুত্তরে হাসলো। নূরজাহানকে নিয়ে উঠে আসলো। নাইমুর উঠে আসার সময় সানজিদাকে ফিসফিস করে বলল, আমিও এমন বউ পাগল হব, দেখে নিও। সানজিদা হাসলো। বউ পাগল ছেলেরা সত্যি অসাধারণ, বিশেষ করে তারা যারা মাকে মায়ের জায়গায় আর বউকে বউয়ের জায়গায় রেখে সমান তালে এগিয়ে যায়। খাবার টেবিল জুড়ে বইছে নানান রকমের খাবারের বাহার, পোলাও, রোস্ট, টিকা, দই, মিষ্টি, পায়েস, গোশ, ডাল, ডিম। চোখ জুড়িয়ে আসলো শারমিন বেগমের। সে আজ রান্নাঘরের ধারের কাছেও যায়নি। তার ছেলের বউ একা হাতে এত এত রান্না করেছেন, সত্যি প্রশংসা না করে পারছেন না। সবাই বসে খেয়ে নিল দুপুরের খাবার। বিকেল হতেই চলে গেল নাইমু তার মাকে নিয়ে। সন্ধ্যার দিকে গোল বৈঠকে বসার ঘরে। বিয়ের সামনের সপ্তাহে শারমিন বেগম আত্মীয়দের ইনভাইট করে দিলেন, সাথে রুয়াতের বাপের বাড়ির সকলকে। রুয়াত সোফার এক কোণে বসে তাদের ব্যস্ততা দেখছে। সাফায়েত লিস্ট বানাচ্ছে। আহা, পুরুষটা কতই না খাটবে বোনের বিয়েতে। রুয়াত ফিসফিস করে বলে উঠল, ঠান্ডা শরবত এনে দিব?
যে হারে পরিশ্রম করছেন। সাফায়েত তাকালো। শারমিন বেগম ফোনটা কানে করে চলে গেলেন। হয়তো নেটওয়ার্কের সমস্যা, তাই কথা বলতে গিয়েছে অন্য সাইডে। সাফায়েত কলমটা টেবিলের উপরে রেখে পূর্ণ দৃষ্টি রুয়াতের দিকে দিয়ে বলল, ভিটামিন সি দিবা? আই নিড দিস। রুয়াত সোজা হয়ে বসলো। এতক্ষণ ঝুঁকে ছিল। আপনি এত অভদ্র কেন? আমি তো আপনার ভালোর জন্যই বলেছি এটা। শয়তানি না করলে কি চলে না? না, চলে না। শুধু তোমাকে দেখলেই আমার শয়তানিটা বেড়ে যায়। তা না হলে আমি অনেক ভদ্র পুরুষ, ইউ নো না। রুয়াত এবার সরু চোখে তাকালো। আমি সিরিয়াস কিন্তু। শরবত বা ঠান্ডা কিছু লাগলে বলুন, নিয়ে আসি। আমি কিন্তু চলে যাব রুমে। আমিও কিন্তু সিরিয়াসলি বলছি রুয়াত। আই নিড ভিটামিন সি। আজ নিতে পারিনি ভিটামিন সি। তোমার তো দায়িত্ব রোজ নিয়ম করে 3 বেলা ভিটামিন সি সাপ্লাই করা। রুয়াত বসা থেকে উঠে দাঁড়ালো। রুমের দিকে যেতে যেতেই বলে গেল, অসভ্য। সাফায়াত পেছন থেকে বলে উঠল, তার জন্য কি তুমি দায়ী নও? মোটেও না। মোটেও? হ্যাঁ, উস্কিয়েছ তুমি আমায়। এখন তার ঝাঁজ তো নিতেই হবে। রোয়াত মুখ বাঁকিয়ে চলে গেল। রুমে আধশোয়া হয়ে আছে সাদমান। সেদিন ভেজার পর থেকে শরীরে জ্বর। রুয়াত রুমে যাওয়ার আগেই সাদমানকে দেখতে চলে আসলো। দরজায় কড়া নেড়ে বলল, আসবো? সাদমান দরজার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রুয়াত, আসো। রুয়াত রুমের ভেতরে ঢুকে বলল, কেমন আছেন? এখন জ্বর কমেছে? হ্যাঁ, কিছুটা কমেছে। ও আচ্ছা, থাকুন তাহলে, আসি। কিছু দরকার হলে টেক্সট করে জানাবেন। আচ্ছা। রুয়াত রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরলো। কাছে আসতেই ফোনের নোটিফিকেশন আসলো। সাদমান মেসেজ পাঠিয়েছে, তুমি বলেছো কিছু দরকার হলে তোমায় মেসেজ দিতে। আই নিড ইউর সিস্টার, প্লিজ ডু সামথিং। রুয়াত রজনীর নাম্বারে কল লাগালো। রজনী উষার সাথে কথা বলছিল। রুয়াতের কল পেয়ে উষার থেকে বিদায় নিয়ে কলটা রিসিভ করলো। কেমন আছিস রুয়াত? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কিন্তু একজন ভালো নেই রে। কে? সাদমান ভাইয়া। তুমি তাকে কল দিয়ে একটু খোঁজ খবর নাও, তার ভালো লাগবে। হ্যাঁ, আমি ভেবেছিলাম ফোন দিব, কিন্তু হয়ে ওঠেনি রে। এখনই দিচ্ছি। রুয়াত কেটে দিল ফোন। রজনী কল করলো সাদমানের নাম্বারে। সাদমান ফোনটা হাতে নিয়েই তাকিয়েছিল। হুট করেই ফোন আসাতে হাত থেকে সেটা পড়ে গেল। তড়িঘড়ি করে ফোনটা উঠিয়ে কানে নিয়ে বলল, আসসালামু আলাইকুম রজনী, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন এটা জিজ্ঞাসা করার কথা ছিল আমার, আর আপনি জিজ্ঞাসা করলেন বসলেন। সে যাই হোক, আমি ভালো আছি। আপনি কেমন আছেন এখন? আপনার কণ্ঠস্বর শুনে একদম ফার্স্ট ক্লাস আছি আমি। কেন, আমার কণ্ঠ কি মেডিসিন লাগানো নাকি যে শুনলেন আর ভালো হয়ে গেলেন? ধরে নিন কিছুটা তাই। আচ্ছা, ধরলাম। তা ওষুধ খেয়েছিলেন দুপুরে? হ্যাঁ, খেয়েছি। আপনার শরীরটা তো দেখছি মেয়েলি শরীরের থেকেও বাজে। আমি ভিজলাম, অথচ আমার জ্বর আসলো না, আর আপনার সেদিন রাতেই জ্বর চলে আসলো। ফরেনার বলে কথা না। তা যা বলেছেন। বইয়ের সাথে বৃষ্টিবিলাস করতে গেলে আগাম মেডিসিন খেয়ে তারপর ভিজতে হবে। তা না হলে সাময়িক সুখের জন্য 1 মাস বেড রেস্টে থাকতে হবে। বইয়ের জন্য সামান্য এইটুকু সহ্য করতে পারবেন না? সহ্য করতে পারি বলেই তো বিয়ে না হয়েও এক রমণীর জন্য ভিজে অসুখ বাঁধিয়ে বিছানায় শুয়ে আছি। রমণীকে নিয়ে গিয়েছিল কে? রমণী কি বলেছিল সে যাবে ওখানে? তা বলেনি। তবে? তবে কি? তার মুখে হাসির কাছে এই জ্বরটা নিছকই ফিকে। পাম দিয়ে পটাতে চাচ্ছেন তাই না আমায়? সত্যি বলাই যদি পাম হয়, আর সেই পামে যদি পটে যান, তাহলে একদম সত্য, পাম 1000 বার দিব। আচ্ছা আচ্ছা, হয়েছে। রাতের খাবারটা খেয়ে মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ুন। আল্লাহ হাফেজ। সাদমান শুধু বলল। রজনী কেটে দিল ফোন। সাদমান নির্নিমেষ চোখে চেয়ে রইল ফোনের দিকে। স্টেশনের বেঞ্চে বসে আছে রোহান, নেহাল আর নীতি। চলে যাবে নীতি আজ তার নিজ ঠিকানায়, যেখানে সারা বছরের এক বড় অংশ সময় অতিবাহিত করতে হয়। রোহান আসতে চায়নি, কিন্তু নীতির জন্য না এসেও পারল না। ফোন করে করে কানটা পচিয়ে ফেলেছে। নেহাল মাঝখানে বসে আছে। ট্রেন আসতেই নীতি নেহাল উঠে দাঁড়ালো। নেহাল বোনকে জড়িয়ে ধরলো, আদর করলো। ফোন আসতেই একটু সাইডে সরে গেল নেহাল।
আবারও ছুটি পাবে তবেই আসতে পারবে। নীতি লাগেজ নিল। রোহান এখনো নিশ্চুপ হয়ে বসে ফোন স্ক্রল করছে। নীতি এক ঝলক তাকালো, তারপর ফিসফিস করে বলল, আপনার হৃদয়টা পড়ছে না? আমার খুব পড়ছে হৃদয়টা। কতগুলো দিন আবার না দেখে থাকতে হবে আপনাকে। ফোন দিলে একটু ধরবেন কেমন? আমি নিশ্চুপ হয়ে আপনার কণ্ঠটা শুনবো। বিরক্ত মোটেও করব না। আর রাজনীতি করছেন করুন, একটু দেখে শুনে করবেন কেমন? আপনার যেন কোনো কিছু না হয়, তাহলে হয়তো পৃথিবীতে সেই দিন অক্সিজেনের ঘাটতি দেখা দিবে আমার জন্য। রোহান উঠে দাঁড়ালো, ফোনটা পকেটে ঢুকিয়ে সোজাসুজি প্রশ্ন করলো, ভালোবাসিস আমাকে? ভালোবাসিস আমাকে? কথাটা এত নিদারুণ লাগলো কেন নীতির কাছে? মনে হলো কিছুটা স্বর্গীয় সুখের ঘ্রাণ পেল। নীতিকে চুপ থাকতে দেখে রোহান তাড়া দিয়ে বলল, চুপ কেন, বল, ভালোবাসিস আমায়? নীতির কেমন যেন কেঁদে দিতে ইচ্ছে করলো, চোখটা টলমল করলো, কোনো রকমে মাথা নাড়ালো ওপর নিচ। রোহান সময় ব্যয় করলো না নীতিকে জড়িয়ে ধরতে, মাথায় চুমু খেয়ে বলল, বাসিস না আর ভালো নীতি, ভুলে যাস আমায়। তোর যোগ্য আমি নই, আমি স্বার্থপর হতে চাই না। তোর ভালোবাসাকে স্বীকার করতে গেলে লোকে বলবে আমি স্বার্থপর, সুবিধাবাদী, নিজের সত্তাকে হেয় করতে চায় না। ভুলে যা আমায়। আজকের পর থেকে আমাকে নিয়ে আর ভাবিস না। সুখ পাবি না আমাকে নিয়ে ভাবলে, দুঃখ ছাড়া। ভালো থাকিস। রোহান ছেড়ে দিল নীতিকে। নীতি বরফের মতো জমে গেল। কি বলল এটা রোহান? তাকে ভুলে যেতে? 8 বছরের ভালো লাগা, ভালোবাসাকে সে ভুলে যাবে? নিহাল কথাটা বলে শেষ করে চলে আসলো বোনের কাছে। বোনের লাগেজটা হাতে নিয়ে বোনের এক হাত ধরে ট্রেনে উঠিয়ে দিল। ট্রেন ছাড়ার জন্য উদ্যত হলো। নীতি জানালা দিয়ে তাকালো। রোহান তাকিয়ে আছে তার দিকেই, হাত উঁচু করে বিদায় জানাচ্ছে। আকাশি কালারের শার্টে কি সুন্দর লাগছে লোকটাকে। লোকটা কি তার অপ্রাপ্তি থেকেই যাবে? নীতি শুনছে কোথাও, ভালোবাসা সত্যি হলে না পাওয়ার আকাঙ্ক্ষা বা অপেক্ষাও নাকি অনেক মানুষ তার কাঙ্ক্ষিত মানুষটিকে পেয়ে যায়। আচ্ছা, নীতি অপেক্ষা করলে সেও কি পাবে তার কাঙ্ক্ষিত মানুষটিকে? পেতেও তো পারে। হ্যাঁ, সেই অপেক্ষায় সেই দিনটি, যেদিন রোহান নিজে থেকে এসে তাকে স্বীকার করবে। কেটে যাক 1 যুগ, তাতেও নীতি রাজি অপেক্ষা করতে। মধ্য দুপুরে সাফায়েত এসেছে পুরো ফ্যামিলি নিয়ে বসুন্ধরা শপিং মলে। শারমিন বেগম মেয়েকে বিয়ের শাড়ি সিলেক্ট করে দিচ্ছে। রুয়াদ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে। সাদমান আর সাফায়েত গিয়েছে পুরুষদের মলের দিকে। সাদমান নিজের জন্য পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, জুতা, ঘড়ি, পারফিউম কিনে নিল। এদিকে সাফায়েত একটা কিছুও নিজের জন্য চুজ করতে পারছে না। সাদমান তার জিনিসগুলো কাউন্টারে দিয়ে সাফায়েতের দিকে এগিয়ে এসে বলল, হলো তোমার ব্রো? সাফায়েত জুতা দেখতে দেখতে বলল, এখনো হয়নি, কিছুই পছন্দ হচ্ছে না। আমি পছন্দ করে দিব? দে দেখি। সাদমান ঘুরে ঘুরে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, জুতা চুজ করে দিল। সাফায়েতের তেমন পছন্দ হলো না, তবু সময় ওয়েস্ট হবে ভেবে সাদমানের পছন্দকে দেওয়াগুলোই নিয়ে নিল। তারপর বিল পে করে চলে আসলো রুয়াদদের কাছে। রুয়াদ নিজের জন্য এখনো কিছু কেনেনি, তার শাশুড়ি আর ননদেরই এখনো কেনা হয়নি। তবে এদিকে ওদিকে চোখ বুলিয়ে দেখছে। শারমিন বেগম রুয়াদকে তার পাশে বসে থাকতে দেখে বলে উঠল, তুমি বসে আছো কেন রিওয়াদ? যাও, পছন্দ হয় যা তাই নিয়ে নাও। রুয়াদ উঠে দাঁড়ালো। এই দোকানে থাকা পিঙ্ক কালারের একটা শাড়িতে চোখ আটকে যায় রুয়াদের। রুয়াদ দোকানদারকে বলে শাড়িটা দেখাতে। দোকানদার শাড়িটা বের করে মেলে ধরে। রুয়াদ শাড়িটা ছুঁয়ে দেখে। হঠাৎই পেছন থেকে ভেসে আসলো, শাড়িটাই দারুণ মানাবে তোমায়। রুয়াতের ওষ্ঠে হাসি ফুটল। সহসা পিছু ফিরল, সাফায়েতের বুকে গিয়ে ঠেকলো রুয়াতের পিঠ। সত্যি মানাবে আমায়? অবশ্যই। শাড়িটা প্যাক করুন। আচ্ছা, আপনি কি কিনলেন নিজের জন্য? সাফায়েত হাতের প্যাকগুলো দেখিয়ে বলল, সাদ পছন্দ করে দিল। আমার চয়েস ভীষণ বাজে, তবে ভুল করে হলেও তোমার শাড়ির সাথে আমার পাঞ্জাবিটা ম্যাচিং হয়েছে। ম্যাচ না হলেও আমি ম্যাচিং করে ঠিকই আবারও পাঞ্জাবি কিনতাম। সাফায়েত হাসলো, মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার শাশুড়ি ননদের এখনো কেনা শেষ হয়নি দেখছি। হ্যাঁ, তা তোমার কেনা শেষ? হুম। জাস্ট একটা শাড়িতে হয়ে গেল?
আর কি কিনবো? আশ্চর্য, আশ্চর্য, গায়ে হলুদ বউ ভাতের জন্য কিনবে না? জামাইয়ের টাকা বাঁচাতে চাইছো নাকি আমি কিপটে, কোনটা? পাশ থেকে সাদমান বলে উঠল, আশ্চর্য, গায়ে হলুদ বউ ভাতের জন্য কিনবা না? জামাইয়ের টাকা বাঁচাতে চাইছো নাকি আমি কিপটা, কোনটা? পাশ থেকে সাদমান বলে উঠল, রুয়াদ, ব্রোয়ের মন কিন্তু অনেক বড়, বুঝলে? তোমার যা যা পছন্দ হয় সব লুপে নাও আমার মতো। রুয়াদ আরো দুটো শাড়ি নিল। সাফায়েত সাদমানের কানের কাছে মুখ নিয়ে বলল, সামনে তো তুইও বিয়ে করবি, তোর বিয়েতে আমি আর রুয়াদ তোকে একেবারে ফতুর বানিয়ে ছাড়বো। সাদমান হাই তুলতে তুলতে বলেন, আমি বিয়ে করব এক কাপড়ে, কোর্টে গিয়ে, নো অনুষ্ঠান, নো শপিং। সাফায়েত সাদমানের কানটা টেনে ধরে বলল, তুই তো দেখছি হাড় কিপটে রে। সে তো আমি আগে থেকেই। এখন কান ছাড়ো, মান সম্মান রাখবে না দেখছি লোকজনের সামনে। সাফায়েত কানটা ছেড়ে দিল। কেনাকাটা শেষে সন্ধ্যায় হালকা পাতলা খানা পিনা করে বাসায় আসে সবাই। রুয়াদ বাহির থেকে এসেই ওয়াশরুমে ঢুকে যায় গোসল করতে। বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে শপিং ব্যাগ। সাফায়াত সেগুলো এক এক করে আলমারিতে রেখে দেয়। শরীর চুলকাচ্ছে ভীষণ, গোসল না করলেই নয়। ওয়াশরুমের দরজায় গিয়ে টোকা দিল সাফায়াত। রুয়াদ ভেতর থেকেই বলে উঠল, কি, একটু খোলো তো। কেন? 1 নাম্বার পেয়েছে। আমার গোসল শেষ হোক তারপর। আরে, ততক্ষণ চেপে রাখতে পারবো না তো, বেরিয়ে আসবে। আসলে সাদমান ভাইয়ের রুমে চলে যান না। আশ্চর্য, একটু খোলো। আমি কি বাইরের লোক নাকি? তোমার স্বামীই তো, খোলো। রুয়াত একদম ভেজা কাপড়টা চেঞ্জ করে শুকনো কাপড় পরে দরজা খোলে। সাফায়েত ভেতরে ঢুকতে নিলে রুয়াত বেরিয়ে আসে। অবাক হয়ে বলে, বেরিয়ে আসলে কেন? রুয়াত টাওয়াল দিয়ে মাথার চুলগুলো মুছতে মুছতে বলল, আপনিই তো তাড়া দিলেন সেই জন্য। আশ্চর্য, আমি তো জাস্ট দরজাটা খুলতে বলেছি, তোমাকে বের হয়ে তো আর আসতে বলিনি। আমি বের না হলে আপনি হিসু করবেন কিভাবে? সাফায়েত চোখটা ছোট ছোট করে বলল, আমি কখন বললাম আমি হিসু করব? কেন? আপনিই তো বললেন আপনার 1 নাম্বার পেয়েছে, আর 1 নাম্বার মানেই তো ওটা। ইডিয়েট, বুঝিয়েছি আমার প্রেম পাচ্ছিল। রুয়াদ ভুরু কুচকে তাকালো, রেগে গিয়ে বলো, 1 নাম্বার মানে প্রেম? হুম, আপনার মাথা, গরু একটা। সাফায়েত হাতটা টেনে রুয়াদকে কাছে আনলো, ঘাড়ে মুখ গুজে দিয়ে নেশালো কণ্ঠে বলল, স্যাত করে ওঠো কেন রমণী? আমার হৃদয়ে আগুন জ্বালিয়েছ। রুয়াদ সাফায়েতের থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, মেয়েদের কাজই পুরুষের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেওয়া। নিভানোর শেষ ক্ষত স্থানে মলমটাও তো লাগিয়ে দেওয়া মেয়েদের কাজের মধ্যেই পড়ে। হুম, মন্দ বলেননি তো। তবে আমি তো মলম লাগাতে জানি না, আমি আগুনে আরো ঘি ঢেলে দিতে জানি। জানেন কি করে সেটা? কি করে? রুয়াদ সাফায়েতের মুখ 2 হাতে ধরে কাছে টেনে আনলো। দুজনের মুখ ছুঁয়ে যাচ্ছে একে অপরের মুখের সাথে। রুয়াদ ঠোঁট কামড়ে তারপর সাফায়েতের ঠোঁটে চুমু খেয়ে কামড় বসিয়ে দিল। সাফায়েত ব্যথায় চোখ মুখ খিচে ধরলো, তবে ছাড়লো না রুয়াদকে। আগের তুলনায় শক্ত করে চেপে ধরলো এবার কোমরটা। রুয়াদ ছেড়ে চলে আসতে নিলে সাফায়েত চেপে ধরে ঠোঁট। মিনিট 10 পর মনের খায়েশ মিটলে ছেড়ে দেয় রুয়াদকে। ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে যায়, আগুনে ঘি ঢাললে তার তেজ তো সইতে হবে বউ, বাকিটা রাতের কাছে আসলে পুষিয়ে দিব। রুয়াদ ওড়নায় আঁচল দিয়ে ঠোঁটটা মুছে বলে, আপনার কাছে আজ আসবই না, সানজিদার রুমে গিয়ে ঘুমাবো। আই হ্যাভ নো প্রবলেম, সানজিদাকে আমার রুমে পাঠিয়ে দেব। আর আজ বাদে তো কাল সানজি চলেই যাবে, ওর সাথে সাথে আমিও চলে যাব আমার বাপের বাড়ি। ঘর জামাই হয়ে থাকলে তোমার বাপজানেরই মান সম্মান যাবে, আমার না। ঢুকতেই দিব না আমাদের বাসায়। তাহলে আর কি, পটুয়াখালী যেতে হবে জবা, জানে মেরে রেখে দিব এরপরে আরেকবার ওই নামটা উচ্চারণ করলে। সাফায়েত হেসে ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দিল। ছাদের দোলনায় বসে আছে রোহান। সামনের টেবিলে বিভিন্ন রকমের বিদেশি ড্রিঙ্কস। নেহাল আর রবিন ড্রিঙ্কস ঢালছে গ্লাসে। রোহান নীলিমের চোখে চেয়ে আছে আকাশে। নিহাল ড্রিঙ্কসের গ্লাসটা বাড়িয়ে দিল রোহানের দিকে। রোহানের সেই দিকে কোনো হুঁশই নেই। নেহাল মৃদু ধাক্কা দিল। রোহান হুঁশে ফিরল। গ্লাসটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল,
জীবনে আমাদের কিসের পেছনে ছোটা উচিত রে নেহাল? নেহাল ড্রিঙ্কসের চুমুক দিয়ে বলল, জীবন নিজে থেকে যা দিবে সেটার পেছনে। তার মানে যেটা দিবে না সেটা পাওয়ার চেষ্টা করব না আমরা? চেষ্টা করে কি লাভ? পাওয়ার হলে তো সেটা পেয়েই যেতাম আমরা। কেন, কথাতে আছে না, একবার না পারিলে করো শতবার। শতবার করা মানে টাইম লস্ট বই, আর কিছুই না। শতবার চেষ্টা করার পরও যখন অসফল দেখা যায়, তখন সময় চেষ্টা দুটোই বৃথা হবে। তাই সর্বোচ্চ গেলে 3-4 বার চেষ্টা করা উচিত কোনো কিছুর পেছনে, বাট বারবার না। বুঝলাম। বিয়ে করছিস কবে তা? খুব শীঘ্রই। সুইটির এক্সামটা শেষ হোক, তারপর। যে ব্যক্তি তার ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী হিসাবে পায়, আই থিঙ্ক সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, তাই না? আর যারা খাঁটি ভালোবাসা পেয়েও হারিয়ে ফেলে মরীচিকার পেছনে ছোটে, ট্রাস্ট মি, তাদের মতো দুর্ভাগা কেউ নেই পৃথিবীতে। রোহানের মুখে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। সেই দুর্ভাগাদের কাতারে কি করে যেন নাম দিয়ে ফেললাম আমি, তাই না? সেটা আবার জিজ্ঞাসা করছিস? করলামই না হয় একটু জিজ্ঞাসা। এখন করণীয় কি আমার? কি করণীয় তা তুই জানিস রোহু। তবে বলবো, আমরা তাদেরকে ভালোবাসবো যারা আমাদেরকে ভালোবাসে। এমন কাউকে ভালোবাসবো না যাদের ভাবনার মাঝে ক্ষণিকের জন্যেও আমরা নেই। এটা করতে গেলে তখন সর্বপ্রথম তুই আমার দিকে আঙ্গুল তুলবি নেহাল। তুললে তুলবো, তুই চুপচাপ শুনে যাবি। দোষ করেছিস আর বললে শুনবি না তা? আমি তো শুনতে নারাজ রে। তাহলে রুমে গিয়ে বসে বসে মুড়ি দিয়ে ড্রিঙ্কস খা শালা। আজকে ড্রিঙ্কসের টেস্টটা এমন বাজে কেন রে? কারণ তোর মন যে ছ্যাঁকা খেয়ে ভালো মন্দ বুঝতে ভুলে গেছে, সেই জন্য। এখন চুপচাপ মালটা গেল, আর তা না হলে রুমে যা, বউ এনে দে, রুমে গিয়ে শুয়ে থাকি। বিয়ে কর গা, বউ পাবি। মেয়ে দিবে না রে কারোর বাপ। ভিক্ষা কর, ফিতরা হিসাবে দিয়ে দিবে। সাইফুল ইসলামের বাড়ির সামনে গিয়ে দাঁড়াতে হবে, বলতে হবে সামনে ঈদ, ফিতরা যেন দেয় আমাকে। ফিতরা তোমার পাশা দিয়ে দিবে একেবারে আমার বাপ। যেখানেই দিয়ে দিক, তবুও দিক। হেই মিস রজনী, আমি কি খুব দেরি করে ফেলেছি আসতে? রজনী হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখে সাদমান লেট করে আসতে আসতে গুনে গুনে 20 মিনিট। সাদমান গাড়ির দরজাটা খুলে ঢুকতে ইশারা করলো রজনীকে। সাদমানকে আজ পাঠিয়েছে রোয়াত রজনীকে নিয়ে আসার জন্য। বাড়ি বিয়ে বলে কথা। রজনীর বাবা মার বিয়ের দিন আসবে। রজনী উঠে বসলো গাড়িতে। সাদমান গাড়ি স্টার্ট দিল। সাউন্ড বক্সে বাজলো, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো। রজনীর বেশ ভালো লাগলো এই সব গানে। কেমন একটা আগের দিনের ভাবসাব আসে মনে, 90 দশকের ফিল হয়। সাদমান গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে বারবার রজনীকে দেখছে। রজনীর নজরে আসলো সেটা। চোখটা বন্ধ করে বলল, পূর্ণ দৃষ্টির সামনে দিয়ে গাড়িটা ঠিকঠাক করে চালান। এদিক থেকে ওদিকে হলেই সোজা পটল তুলতে উপরে চলে যেতে হবে। সাদমান এক হাত দিয়ে মাথার চুল টেনে বলে, সমস্যা কি তাতে? ওপরেই না হয় আপনি আমার আর আপনি আমি একসাথেই পটল তুলবো। সেই পটল বেচে সংসার চালাবো। ছোট্ট একটা ঘর বানাবো, সেখানে আপনি আর আমি বসবাস করব। আপনাকে কিছু বলা যায় না, বুঝলেন? বললেই সেটাকে তাল থেকে তিল বানিয়ে সেম প্রেম ভালোবাসার দিকে চলে যান। জীবনে এই দুটো ছাড়া আছে কি আর? প্রেম ভালোবাসা ছাড়া মানুষ বাঁচে নাকি? আপনি বেঁচে আছেন কেন এখনো তাহলে? আপনার থেকে সাড়া পাওয়ার জন্যই তো বেঁচে আছি। আপনি সারাদিন আমার ডাকে দেখুন। জীবনে থাকা অবশিষ্ট দিনগুলো ভালোবাসায় রাঙিয়ে দিব। আপনি সিরিয়াস আমাকে নিয়ে? আজ জিজ্ঞাসা করছেন সেটা? আমার ব্যাপারে সব জানলে নিশ্চয়ই আর সিরিয়াস হবেন না। যা জানার জেনে নিয়েছি, আর জানতে চাই না। কি কি জেনেছেন? সেটা সিক্রেট। আপনি রাজি হয়ে যান শুধু। রাতে ছাদে আসবেন কেমন? কিছু কথা বলবো। আমি এত কিছু শুনতে চাই না। হ্যাঁ, হ্যাঁটা শুনতে চাই শুধু, নাটা আর না। রাতে আসবেন, তখনই জানাবো আমার ডিসিশনটা। আচ্ছা, আমি সন্ধ্যা থেকেই ছাদে অপেক্ষা করব। আপনি চলে আসবেন চট জলদি, ওকে? সূর্যাস্তের সাথে সাথে
পৃথিবীতে অন্ধকার নেমে আসে, গোধূলির পরে আসে সন্ধ্যা, আর সন্ধ্যা যতই বাড়তে থাকে রাতের আগমন ততই ত্বরান্বিত হয়। রাত মূলত প্রত্যেক মানুষের বিশ্রামের সময়, বিশেষ করে আনন্দ ঘন মুহূর্ত ও ভালোবাসার সময় কাটাবার জন্য রাতের জুড়ি নেই। তেমনি অনেক আশা নিয়ে উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে ছাদে সাদমান। ছাদের অপর পাশে গায়ে হলুদের স্টেজ, বসে আছে সানজিদা, তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে লোকজন। পুরো ছাদটা মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে, ঝলমল করছে সেই বাতির আলোয় পুরো ছাদ। সাদমান বারবার ঘড়ি দেখছে, রজনী কেন আসছে না। সন্ধ্যার পর একবারের জন্যেও তাকে দেখতে পারেনি সাদমান। সাফায়েত সাদমানকে ছাদের উল্টো পাশে একা দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে বলল, একা একা দাঁড়িয়ে আছিস কেন? সাদমান পাশ ফিরল, সাফায়েতকে দেখে বিরস মুখে বলল, একটু পরই দোকলা হব, তুমি তোমার বইয়ের কাছে যাও গো, আমাকে মিঙ্গেল হবার জন্য স্পেস করে দাও। সাফায়েত বুঝলো না কথাটার মানে, সেজন্য ভুরু কুচকে বলল, মিঙ্গেল হবি মানে? মিঙ্গেল মানে সিঙ্গেলের শটা বাদ দিয়ে মটা লাগালেই তো মিঙ্গেলই হয়। মাথাটা গেছে নাকি একদম? হয়তো। এখন যাবে তুমি এখান থেকে? সাফায়েত চলে আসলো। এরপরই ছাদের দরজা দিয়ে রজনীকে প্রবেশ করতে দেখলো সাদমান। লেমন কালারের শাড়ি, শরীরে কাঁচা ফুলের গহনা, মাথায় বেলি ফুলের গাজরা, একদম সাদমানকে শেষ করে দেওয়ার মতো লুক। রজনী স্টেজের দিকে চলে গেল, তা দেখে সাদমানের মুখটা চুপসে গেল। আশ্চর্য, মেয়েটার কি মনে নেই তাকে যে সে অপেক্ষা করতে বলেছিল? এইদিকে যে সাদমান অপেক্ষা করছে সেটা কি তার নজরে যায়নি? রজনী রুয়াতের পাশে এসে বসলো। রুয়াত মুচকি হাসি উপহার দিল। শারমিন বেগম সানজিদার গালে হলুদ ছুঁয়ে দিচ্ছে। রুয়াতের পালা আসতেই রুয়াত সাফায়েত একসাথে চলে যায়। সেই সুযোগে সাদমান এসে রজনীর পাশে বসে। রজনী ঘাড় বাঁকিয়ে তাকায়। সাদমান রাগান্বিত হয়ে তাকিয়ে আছে। এই রাগান্বিত চেহারা দেখে রজনীর মনে হলো সে তো সাদমানকে কিছু বলতে চেয়েছিল। নিজের মনকেই ইচ্ছে মতো বকে নিল রজনী। মিহি কণ্ঠে বলল, সরি সাদমান, আমার না একটুও খেয়াল ছিল না। সাদমান গম্ভীর মুখে বলল, ইটস ওকে, এখন তো মনে পড়েছে, তো এখন বলুন। এখানেই? এখানে বলতে না চাইলে আপনাকে নিয়ে কি নির্জন জায়গায় যাব? জায়গাটা একটু নির্জন হলে ভালো হয়। ওকে, তাহলে চলুন। সাদমান রজনীর হাত ধরে ছাদ থেকে নেমে গেল বাগানে। এখন বাগানে কারোরই বেশি আনাগোনা নেই, সবাই ছাদে ব্যস্ত। রজনীকে দোলনায় বসিয়ে নিচেও বসলো, তারপর বলল, এবার বলুন। রজনী বুকটা ধুকধুক করছে। সব শোনার পর সাদমানের কেমন রিয়াকশন হবে সেটা ভেবেই লম্বা করে একটা শ্বাস নিল। তারপর বলল, আপনি তো জানেন আমি সিজোফ্রেনিয়ার রোগে আক্রান্ত, তার উপরে ডিভোর্সি। আরও একটা খুঁত আছে, বলতে পারেন খুঁত না, অপূর্ণতা আছে আমার জীবনে। আমাকে বিয়ে করলে কখনো বাবা ডাক শুনতে পারবেন না। সাদমান সহসায় রজনীকে জড়িয়ে ধরল। লাগবে না আমার বাবা ডাক শোনা, আমি বাচ্চা ছাড়াই কাটিয়ে দিব আপনার সাথে বাকিটা জীবন। আপনি শুধু থেকে যান, গোটা বিশ্বকে আমি দেখিয়ে দিব সব পুরুষ এক না। বাবা ডাকটাই সব কিছু না, সবার ঊর্ধ্বে ভালোবাসা, আর প্রিয় মানুষটার হাত ধরে বিপদে আপদে হাতটা শক্ত করে ধরে তার পাশে থাকা। রজনী জোর করে সাদমানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আগে আবেগে ভেসে কি সব বলছেন সাদমান আপনি? হুঁশে আসুন, কোনো পুরুষই এমন মেয়ে চায় না। আপনি কেন চাইছেন? কারণ আমি সব পুরুষের কাতারে পড়তে চাই না। আমি অনেক আগেই এই কথাটা জেনেছি, রোয়াত বলেছে আমায়। আমরা বাহিরের দেশে গিয়ে উন্নত মানের চিকিৎসা করাবো, তাতেও না হলে টেস্টি পদ্ধতি অনুসরণ করব একান্ত দরকার হলে। তবুও আমার আপনাকেই চাই রজনী। পাগলামি করছেন সাদমান, বাস্তবতা দেখুন। দিন শেষে আপনার আফসোস হবে আমাকে নিয়ে। অন্যদিকে আমি আপনার সিনিয়র, লোক সমাজে চলতে পারবেন না। আফসোস? হ্যাঁ, অবশ্যই আফসোস হবে আপনাকে জীবনে না পেলে। আপনি আমার এক সূক্ষ্ম অনুভূতি রজনী। আপনি আমার শখের না, বরং অধিক প্রিয় একটা মানুষ। আপনি ছাড়া আর কাউকে এত করে চাইনি।
আর না এত মায়া করে ভালোবেসেছি, কাউকে নিয়ে এত করে কল্পনা জল্পনাও করিনি। জানেন, প্রতিদিন ঘুমের ঘোরে আপনাকে নিয়ে আমার কল্পনায় বাড়ি জমায়। সেখানে ছোট্ট একটা কুঁড়ে ঘর আছে, সেই ঘরে আপনাকে নিয়ে সংসার সাজাই। ইস, কি সুন্দর সেই কল্পনা জানেন। আমি প্রতিবারই চাই ঘুমটা না ভাঙুক, আমি না জাগি, কারণ জাগলেই স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যাবে। যখনই আমি ওই কুঁড়েঘর অবধি পৌঁছে গিয়ে দেখি ভেতরে ঢুকতে চাই, কোনো একটা অপ্রত্যাশিত কারণে আমার ঘুম ঠিক ওই মুহূর্তেই ভেঙে যায়। আমার সারাটা দিন অস্থিরতায় কেটে যায়। আপনি বোঝেন আমার এই অস্থিরতা? একটু ফিল করবেন, করুন না। খুব কি ক্ষতি হবে একজন জুনিয়রকে জীবনসঙ্গী করলে? আমি তো জেনে শুনেই আপনাকে চাইছি, সমাজকে পরোয়া করি না আমি। ট্রাস্ট মি, আপনার একটা কথারও অবাধ্য হব না। সবাই তো বেস্ট বউ হতে চায়, আমি না হয় বেস্ট স্বামী হয়ে দেখাবো। আপনি যেমন আছেন তেমনই থাকবেন, এক চিমটিও বদলাতে হবে না নিজেকে। বরং আমি না হয় পাহাড় সমান নিজেকে বদলাবো, তবুও আমাকে আপনার ভাগ্যের সাথে জুড়ে নিন না। এই যে ধরুন না, রাস্তার ভিক্ষুক যেমন ভিক্ষা চায়, আমিও আপনাকে আমার জন্য ভিক্ষা চাইছি। ব্যক্তিত্ববান মানুষটাও নির্দিষ্ট একজনের কাছে ভীষণ বেহায়া হয়। এই যে দেখুন, তার উদাহরণটা আমি কিন্তু নিজেই। আমিও কিভাবে যেন সেই খাতায় নাম দিয়ে ফেলেছি। আপনি প্লিজ বিশ্বাস ভরসা করে একটা বার আমায় আপনার হাতটা ধরতে দিন। রজনী কি বলবে, কিছুই বলার ভাষা হারিয়ে ফেলেছে আজ এসে। এই ছেলেটা এত করে চাইছে কেন? রজনীর যে ভয় হয় এত ভালোবাসা দেখলে, তার কপালে কি সইবে এত ভালোবাসা? সাদমান রজনীকে চুপ থাকতে দেখে বলল, চুপ কেন রজনী, কিছু বলুন না। আপনি হ্যাঁ বললেই আমি বাবা আর মাকে আসতে বলবো বিডিতে, আপনার আর আমার বিয়ে নিয়ে কথা বলতে। আর একটু ভেবে দেখুন না সাদমান, সারাটা জীবনের ব্যাপার, মত বদলাতেও পারে। আপনি এখনো আমায় চেনেননি রজনী, আমি যা বলি তাই করি। আমার আপনাকে পেলে আর কোনো কিছু নিয়েই আফসোস থাকবে না জীবনে। রজনী আমতা আমতা করে বলল, আমাকে একটু ভাববার সময় দিন। ভাবাভাবির কি আছে? আচ্ছা যান, আজকে রাতটা দিলাম ভাববার জন্য। সারাটা রাত না ঘুমিয়ে জেগে থেকে ভাববেন। ফজরের আজান হতেই আমি আপনার দোরগোড়ায় এসে হাজির হব। বেশ, তাহলে এখন চলুন, আমি যে মেতে রই। সাদমান রজনীর হাত ধরে চলে গেল। রাতটা হই হুল্লোড় করে কাটলো সবাই। তারপর যে যার রুমে চলে গেল। রুয়াত সাফায়েত নিজেদের রুমে এসে বেলকুনিতে বসে আছে। রুয়াতের বায়না, সে সাফায়েতের কাঁধে মাথা রেখে কিছুক্ষণ বসে থাকবে। সারাটা দিন ছুটোছুটি করে বইয়ের মুখে এমন আবদার শুনে ক্লান্ত থাকার পরও মানা করতে পারেনি সাফায়েত। তার বউটা তার কাছে বেশি কিছু তো আর চায় না, চাই তো শুধু একটু একাকী সময়। রুয়াত সাফায়েতের কাঁধে হাত রাখলে সাফায়েত আলতো করে কোমর চেপে ধরে। রুয়াত এক হাত দিয়ে সাফায়েতের বুকের পাঞ্জাবিটা খামচে ধরে। কিছুক্ষণ নীরব থেকে রুয়াত বলল, মানুষকে ততক্ষণ চেনা যায় না যতক্ষণ না সেই মানুষটির সংস্পর্শে কেউ না আসে, তাই না? আমাকে চিনতে পারলে নাকি আমার সংস্পর্শে এসে? ভীষণ বাজেভাবে চিনেছি আপনায়। চোখ টিপে হেসে বলল রুয়াত। সাফায়েত কথার মানে বুঝে মুচকি হাসল। আপনার হাসি না অনেক সুন্দর, আপনি জানেন সেটা? তুমি বললে দেখে আজ জানলাম। মিথ্যা কথা, এটা আগে কেউ বলেনি? না, কেউ প্রশংসাও করেনি? না, মনে হয় না। এই মিথ্যুক একটা, এত হ্যান্ডসাম ছেলে, তার নাকি কেউ প্রশংসা করেনি? জবার তো করার কথা। ও যা শ্যাবলা প্রকৃতির মেয়ে। হোয়াট ইজ শ্যাবলা? শ্যাবলা কি সেটা সম্পূর্ণ মানে ভালোভাবে আমিও জানি না, তবে এটা মানে মেবি কেড়ে কেড়ে নেওয়া বা স্যাঁচড়ামো করা বা বেলাজ হওয়া, এই সমস্ত আর কি, পিছু পিছু পড়ে থাকা। সাফায়েত চোখটা ছোট ছোট করে বলো, আর কিছু নেই? থাকলেও আপাতত মনে পড়ছে না। আচ্ছা, জঞ্জাল জবা আসলো না কেন? জানি না তো। কেন জানেন না? তুমি কেন জানো না? আমি তো ওকে দেখতে পারি না।
আর আমি মনে হয় ওকে ভীষণ দেখতে পারি। আপনার না এক্স ছিল ও? আমি কি ওর সাথে প্রেম করেছি যে সেজন্য ও আমার এক্স হবে? তাহলে বিয়ের কথা উঠেছিল কেন? ফুপিই এনেছিল প্রস্তাব বিয়ের। আমাও রাজি ছিল একটু, কিন্তু আমি রাজি ছিলাম না। কাজিন হিসাবে ও ঠিক আছে, বাট বউ হিসাবে না। বউ হিসাবে আমি নিশ্চয়ই ঠিক। একটু প্রাউড ফিল নিয়ে বলল রোয়াত। সাফায়েত রোয়াতের হাতের পিঠে চুমু খেয়ে বলল, শুধু ঠিক না, একদম পারফেক্ট। রোয়াত হেসে ফেলল। এদিকে সাদমান রুমে আসার পর থেকেই শুধু হাঁসফাঁস করছে। ঘুম তো মোটেও আসছে না, শুধু মাথায় ঘুরপাক খাচ্ছে রজনী কি বলবে সেটা ভেবে। একবার বিছানায় গড়াগড়ি করছে তো আরেকবার বেলকনির কাছে গিয়ে বসছে, আবার রুমে এসে পায়চারি করছে। এভাবেই ভোরের আজান অবধি কাটালো। সাদমান আর রুমের ভেতরে থাকলোই না। সাদমান সোজা রজনীর রুমের সামনে এসে দরজায় টোকা দিল। রজনী যেন সাদমানেরই অপেক্ষায় ছিল। আওয়াজ পেতেই দরজাটা খুলে দিল। সাদমান হুড় মুড়িয়ে রুমে ঢুকলো এবং সরাসরি জিজ্ঞাসা করলো, আপনার উত্তরটা মিস রজনী? রজনী এদিকে ওদিকে তাকিয়ে বলল, আমি রাজি। কথাটা যেন বিদ্যুতের ন্যায় এসে প্রবেশ করলো সাদমানের কানে। সাদমান আর কানকে বিশ্বাস করতে পারছে না। সত্যি রজনী এটা বলছে? সাদমানের তো নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি বলে মনে হচ্ছে। তার ভালোবাসাকে তার আল্লাহই পাইয়ে দিচ্ছে। এই খুশি সে কিভাবে প্রকাশ করবে বুঝে উঠতে পারছে না। রজনীর হাত সহসা মুঠোয় নিল, তারপর ওষ্ঠ ছুঁয়ে দিয়ে বলল, ধন্যবাদ রজনী, আমাকে বিশ্বাস আর ভরসা করার জন্য। আমায় যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। আমি এখনই বাবা মাকে বিডিতে আসতে বলছি। সাদমান চলে গেল। রজনী নীলিমের চোখে চেয়ে দেখল সাদমানের যাওয়া। এত খুশি এই ছেলেটা শুধু হ্যাঁ বলাতেই।